এবং আজকে আমাদের মাঝে কোনো কথা না বলে যিনি উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন সার্বক্ষণিকভাবে, সেই নেতা যিনি আমাদেরকে এখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এই আলোচনার সঙ্গে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটিতে আমি প্রথমেই স্মরণ করতে চাই সেই মহান নেতাকে, যার শাহাদাতের ক্ষণটি আমাদের খুব মনে আছে। আমি এই জন্য সেরকম বলতে চাই যে আমি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা, এটা এখনো আছে, নিউজউইক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, অত্যন্ত একটা জনপ্রিয় পত্রিকা। তার শাহাদাতের পরে তারা লিখেছিল, তাদের যে আপনার জার্নালিস্ট সাংবাদিক তিনি লিখেছিলেন সেটা বর্ণনা করতে গিয়ে, যে সেদিনকার ঢাকা নগরী ছিল নীরব, নিথর। সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কৃষক তার কাজ থামিয়ে দিয়েছিল কৃষিতে, জমিতে। একজন রিক্সা পুলার তার রিক্সার পেছনে একটা বড় ছবি আঁকিয়েছিল কালো একটা ব্যাকগ্রাউন্ডে, সেখানে তাদের নিহত প্রেসিডেন্ট শহীদ রহমানের ছবি দিয়ে। এই ছিল সেদিন, জাস্ট তার পরে পরে ঢাকা চিত্র। এর পরের চিত্রটি আরো হৃদয়কে কেড়ে নিয়ে যাবে, আমাদের সকলকে নাড়া দিয়ে যাবে। যেদিন তার সেই শাহাদাত পাওয়া, সেই লাশকে, মৃতদেহকে, যেদিন একদিন পরে, সম্ভবত আমার যদ্দূর মনে পড়ে, ব্রিগেডিয়ার হান্নান খান নেতৃত্বে একটি সেনাবাহিনীর একটি আপনার কার্গো জাহাজে করে যখন নিয়ে আসা হলো, আমার মনে আছে পুরনো এয়ারপোর্ট, যেটা আমরা তখন এয়ারপোর্ট ছিল, সেইখানে সেনাবাহিনীর সদস্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সারি দিয়ে দাঁড়িয়েছিলেন। সৈনিকেরা ছিল যারা তার সেই মৃতদেহ বহন করবে, তারা সব সারিবদ্ধভাবে অত্যন্ত শৃঙ্খলিত অবস্থায় দাঁড়িয়েছিল। জাহাজটি এসে যখন থামলো টারমাকে, যখন তার পেছনের দরজাটা খোলা হলো, সেই সময় যখন তার লাশকে বের করে নিয়ে আসতে হচ্ছে, সেই সময় সেই সৈনিকেরা আর কোনো শৃঙ্খলা মানেনি, তারা হুমড়ি খেয়ে পড়ে গেছে সেই জাহাজের কফিনের উপরে এবং সেটা আত্মনাদ করে। বন্ধুগণ, দ্বিতীয় চিত্র আমার যেটা মনে আছে, দ্বিতীয় চিত্র হচ্ছে যে তার পরের দিন যখন তার জানাজা হবে, মানিক মে অ্যাভিনিউতে বলা হয়েছিল, মনে হলো সমগ্র দেশের মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এবং সেখানে সেই সময় আমার যতদিন মনে পড়ে, লালবাগের বড় হুজুর, তিনি কোথায় জানাজা পড়াচ্ছিলেন, তিনি যখন দোয়া করতে গিয়ে তিনি বললেন, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, সমগ্র জনতা আসলে দুপুরে কেঁদে উঠল। এই জন্যে যে তারা এই মানুষটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে এক করে নিয়েছিল, একাকার ছিল। যা মানেই বাংলাদেশের স্বাধীনতা, যা মানেই বাংলাদেশের সার্বভৌমত্ব। প্রিয় বন্ধুরা, সহকর্মী বৃন্দ, সেই জিয়াউর রহমানকে এরপরে আমরা দেখেছি যে কিভাবে এই মানুষটি, এই ক্ষণজন্মা নেতা, অতি অল্প সময়ের মধ্যে যখন বাংলাদেশ আবার একটা ধ্বংসের মুখে যাচ্ছিল, স্বাধীনতার পরে যখন আজকে যারা বড় বড় কথা বলে, তারা যখন সেই রাজনৈতিক ক্ষমতা দখল করে, রাষ্ট্রের ক্ষমতা দখল করে তাদের চুরি, ডাকাতি, লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছিল, স্বাধীনতার চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তাদের লোকগুলোকে সামনে নিয়ে আসছিল সামনে, এবং একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র একটা দল ছাড়া আর কিছু ছিল না বাংলাদেশে সেই সময়। স্লোগান ছিল সেই সময়, এক নেতা, এক দেশ, অমুকের বাংলাদেশ। এটাই ছিল স্লোগান তখন। এবং তখন ভিন্ন কথা বলার সুযোগ কারো ছিল না।
আমার মনে হয় হাফিজ ভাই আরো একটা কথা যদি আজকে বলতেন তাহলে আরেকটা সত্য উদ্ঘাটিত হতো। সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে জিয়া রহমান বাকশালে যোগ দিয়েছিলেন, এই কথাটা আপনি আমাকে বলেছিলেন। উনি তখন জিয়া রহমান সাহেবের উনি একান্ত সচিবের কাজ করছিলেন। জিয়া রহমান সাহেব বাকশালে যোগ দেননি। তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে সেই ফর্মও এসেছিল, সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য। তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়ার ফর্ম। তিনি বলছেন ফর্মটা ফাইলগুলো সবচেয়ে নিচে রেখে দাও। তিনি বাকশালে যোগ দেন। বন্ধুগণ,